আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে আমাদের ক্লাসটা শুরু করব। সকলে আমার সাথে পাঠ করবেন, কিন্তু মিউট অবস্থায়। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, কেমন আছেন সকলে? স্যার, ভালো আছি। আপনার ভালো আছেন তো, স্যার? ঠাকুরের কৃপায় ভালো আছি দিদি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। দিদি নমস্কার। হ্যাঁ, নমস্কার। দিদি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আছি দিদি, নমস্কার। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে দেখা দিদি। যাচ্ছে দিদি। দিদি, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে আছে কি, পঞ্চমী বিভক্তি কোথায় প্রয়োগ হয়। এখানে আলাদা করে সংজ্ঞাটা দেয়া নেই। সংজ্ঞাটা আপনারা যে কোনো বইয়ে পেয়ে যাবেন, ব্যাকরণ কণিকা বা কৌমুদীতে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রয়োগ, কোথায় কোথায় প্রয়োগ করা হয় পঞ্চমী বিভক্তি। প্রথমে আছে যে অপাদানে পঞ্চমী। আমরা মহারাজ ক্লাসে কারকের হালকা করে ধারণা দিয়েছিলেন যে আমাদের 6টা কারক আছে, তার মধ্যে একটা হলো অপাদান কারক। অপাদান কারকে কি হয়, পঞ্চমী হয়। তো অপাদান কারকটা কোথায় প্রয়োগ হয়, সেটা হচ্ছে আমাদেরকে এখনো পড়ানো হয়নি, অর্থাৎ কারকের যে অংশটুকু সেটা এখনো পড়ানো হয়নি। তাই আমরা এইটুকুই জানবো যে অপাদান কারকে পঞ্চমীটা হয়। আর যখন আমরা অপাদান কারকটা কি সেটা জানতে পারবো, তখন হচ্ছে আহ আরো ভালো করে এটার প্রয়োগটা বুঝতে পারবো। তো আমরা এখন আপাতত জানি যে অপাদান কারকে অপাদান হলে পঞ্চমী হয়। আর সাধারণ অর্থে যদি আমরা বলি, তাহলে হচ্ছে হতে থেকে চেয়ে যে সকল শব্দের প্রয়োগ হয়, তাতে হচ্ছে আমরা পঞ্চমী লাগাই। যেমন আমার, আমার থেকে, বা তার থেকে, গাছটি থেকে, কুকুরটি থেকে, অথবা কলমটি থেকে, অর্থাৎ যেটি থেকে বা সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা পঞ্চমী লাগাই। তো আহ এখানে আছে, দেখুন আপনারা এগুলো গত ক্লাসে দেখেছেন যে যা থেকে বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, ভীত, দূরীভূত, রক্ষিত হয়, বা যার সাথে তুলনা করা হয়, তাতে হচ্ছে পঞ্চমী লাগে। এখন যা থেকে বিচ্যুত, অর্থাৎ যে জিনিসটা থেকে কিছু বিচ্যুত মানে কি, আহ নিজের স্থান থেকে পড়ে যাওয়া, বা পড়ে যাওয়া যেটা বলে বিচ্যুত হওয়া। তো এটার উদাহরণ হিসেবে আপনারা গত ক্লাসে দেখেছিলেন যে গাছ থেকে পাতা পড়ে। তারপর আছে জাত, অর্থাৎ যদি বলি যে জমি থেকে ফসল হয়, তাহলে হবে সেটা জাত, অর্থাৎ মাটি থেকে অথবা জমি থেকে যেটা জন্মাচ্ছে সেরকম। এরপর হচ্ছে বিরত, অর্থাৎ কাউকে যদি কোনো কিছু করতে নিষেধ করা হয়, সেটা হচ্ছে বিরত করা। এরপর হলো আরম্ভ। আহ আরম্ভটা কিরকম, আমি যদি বলি যে আমি এখান থেকে শুরু করেছি, অর্থাৎ আমি প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করেছি, তাহলে ওই যে প্রথম পৃষ্ঠা যেখান থেকে শুরু হয়েছে সেটাতেই হবে পঞ্চমী। সজল দাস, তনয় দে, প্লিজ মিউট।
আচ্ছা, আপনারা অযথা হচ্ছে মাইক্রোফোনটা অন করবেন না, তাহলে হচ্ছে একটু ডিস্টার্ব হয়। আচ্ছা, যেটা বলছিলাম, আরম্ভ যেখান থেকে শুরু হয়েছে সেটাতে হচ্ছে আমরা পঞ্চমী লাগাবো। এরপর হচ্ছে ভীত, যেটা থেকে হচ্ছে আমাদের ভয় হয়। কেউ যদি বলে যে সাপে ভয়, তাহলে হচ্ছে সাপ শব্দটাতে আমরা পঞ্চমী লাগাবো। তো যেটা থেকে ভয় পাচ্ছি। এরপর হচ্ছে দূরীভূত, কোন একটা কিছু থেকে দূরীভূত মানে কি, চলে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, বা কি বলবো এটাকে, মিটে যাওয়া, একেবারে মিটে যাওয়া, ওটা দূরীভূত। দূরীভূত দিয়ে আমরা প্রকাশ করি। তো সেটা হলেও হচ্ছে আমাদের পঞ্চমী হবে। যা থেকে দূরীভূত হচ্ছে সেটা থেকেই হচ্ছে আহ সেটাতে হচ্ছে পঞ্চমী লাগবে। তারপর হচ্ছে রক্ষিত। এখন এখন রক্ষিতটা কিরকম? রক্ষিত হচ্ছে এখন যদি বলি যে বিপদ থেকে আমাদের রক্ষা করো, এখন কাকে বলছি? এখানে যদি আমি উল্লেখ করিনি, সাধারণত আমরা এগুলো কাকে বলি? আমাদের সৃষ্টিকর্তাকে বা ঈশ্বরকে বলি। যে এমন করে বলি যে ভগবান আমাদের বিপদ থেকে রক্ষা করো। তো এই যে বিপদ থেকে, কি থেকে রক্ষিত হচ্ছি? বিপদ থেকে। তো বিপদ শব্দটাতে তখন পঞ্চমী হবে। এটা হলো রক্ষিত। আর তুলনা কি? এই যে ওর চেয়ে এ ভালো, এই কলমটার চেয়ে ওই কলমটা ভালো। তো যার সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ আমি যদি বলি যে এই কলমটার চেয়ে এই পেন্সিলটা ভালো, তাহলে আমি কার সাথে তুলনা করছি? কলমটার সাথে তুলনা করছি। কার তুলনা করছি? পেন্সিলের। তো যার সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ কলম শব্দটাতে, সেটাতে হচ্ছে পঞ্চমী লাগবে। আর পেন্সিল শব্দটাতে, সেটাতে আমরা বাক্য অনুযায়ী হচ্ছে হয়তো প্রথমা লাগবে, না হলে দ্বিতীয়া লাগবে। তো সেই হিসেবে হচ্ছে যার সাথে তুলনা, তাতেও হচ্ছে পঞ্চমী বিভক্তি লাগবে। তো এই তো গেল থিওরি আলোচনা, বা জ্ঞানমূলক অংশটুকু, বা আমাদের যেটা জানতে হবে। বইয়ে এগুলো আপনারা পাবেন। কৌমুদীতে খুব সুন্দর করে দেওয়া আছে বিভক্তিগুলো, শেষ দিকে করে একদম 474 পৃষ্ঠা থেকে হয়তো যে বিভক্তির সেকশনটা শুরু হয়, ওখানে পরপর পরপর অনেকগুলো বিভক্তির প্রয়োগটা আছে। তবে ওখানে কি আছে, কৌমুদীতে একটু বেশিই দেওয়া আছে। অনেকগুলো প্রয়োগের কথা বলা হয়েছে, যেগুলো হচ্ছে এখন আমাদের এই লেভেলে বা প্রাথমিক স্তরে অতটুকু লাগে না। তো ওখান থেকে যেটুকু লাগে সেই নির্যাসটুকু আমাদের এই ক্লাস নোটে আলাদা করে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কিছু উদাহরণ দেখব। আমরা গত ক্লাসেও দেখেছিলাম। এই যে এই বাক্যটা গত ক্লাসেও ছিল, বালকটি ঘোড়া থেকে পড়ে যাচ্ছে। ঋষিকেশ দা মিউট করুন। আচ্ছা, এখানে কি আছে যে বালকটি ঘোড়া থেকে পড়ে যাচ্ছে। এখন বলুন, বালক শব্দটির সংস্কৃত কি হবে এখানে? বালুকাহা। বালকः বালকা। বালক শব্দটার সংস্কৃত, বালকহ হ্যাঁ, বা- বালক দহ হ্যাঁ, ঠিক আছে, সবারটাই ঠিক আছে। ওয়াল। বালক শব্দটা হচ্ছে বালকা। এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। আর এখানে দেখুন, এখানে যদি আমরা ক্রিয়াপদটা আগে নির্ণয় করি, তাহলে এখানে ক্রিয়াপদটা কি, যে পড়ে যাচ্ছে। পড়ে যাওয়া একটা কাজ, অবশ্যই এটা একটা কাজ। তাহলে এটা এখানে হচ্ছে এটা ক্রিয়াপদ বা ভার্ব, বাক্যের ভার্ব। তো এখানে আমরা জানি যে আগে আমাদের কি করতে হয়, একটা ক্রিয়াপদকে নির্ণয় করতে হয়, তারপর আমরা প্রশ্ন করে করে বাক্যের অন্যান্য পদগুলো নির্ণয় করতে পারি। তো এখানে পড়ে যাওয়ার কাজটা কে করছে? বালক করছে। তো আমরা জানি যে বাক্যে যে কাজটা করে আম, তাকে হচ্ছে বাক্যের কর্তা বলে। তো এখানে পড়ে যাওয়ার কাজটা হচ্ছে বালক করছে, তাই এখানে হচ্ছে বালক বাক্যের কর্তা। তাহলে বালক শব্দটাতে অবশ্যই হচ্ছে প্রথমা বিভক্তি লাগবে। তো বালক শব্দটা এখানে আছে বালকটি। ওয়ালাকাহা। হ্যাঁ, বালকহ, বালকটি যেহেতু একবচন আছে, তাই নর শব্দের একবচনে যেরকম নরহ আছে, সেরকম বালক শব্দ থেকে বালকহ হবে। এরপর আছে ঘোড়া থেকে। তো আমরা জানি যে যা থেকে বিচ্যুত হয় তাতে হচ্ছে পঞ্চমী হয়। এখানে ঘোড়া শব্দটা থেকে বিচ্যুত হচ্ছে বা ঘোড়া থেকে পড়ে যাচ্ছে। তাই এখানে ঘোড়া শব্দটাতে বা ঘোড়া শব্দের সংস্কৃত কি?
অশ্ব। অশ্বয়া। হ্যাঁ, অশ্ব। অশ্ব। অশ্ব শব্দটাতে তাহলে কি হবে? পঞ্চমী হবে। এবং অশ্ব শব্দটা হচ্ছে তাও অকারান্ত পুংলিঙ্গ। অশ্ব শব্দটাতে আমরা পঞ্চমী করে কি পাই? অশ্বাত। অশ্ব থেকে বা ঘোড়া থেকে পড়ে যাচ্ছে। পড়ে যাওয়াটা আমরা গত ক্লাসে পত ধাতু দিয়ে করেছিলাম, পততি এমনটা করেছিলাম। যেহেতু এখানে বালক হচ্ছে প্রথম পুরুষ একবচন, তাই আমরা লট লকারে টি লাগিয়ে পততি এমনটা করেছিলাম। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? বালকঃ অশ্বাৎ পততি। এমনটা হলো না? দেখুন, হ্যাঁ। হ্যাঁ, এ দেখুন, হ্যাঁ দিদি। এই যে আমরা বাক্যটা এরপর লিখলাম যে বালকঃ অশ্বাৎ পততি। তাহলে এটা কি ছিল? এটা হচ্ছে বিচ্যুতর উদাহরণ, অর্থাৎ কোনো কিছু থেকে পড়ে যাওয়া বা ঝরে যাওয়া, এটাকে হচ্ছে বিচ্যুত বোঝায়। এরপর হচ্ছে আম এরপরে আছে কি দেখুন, যে ফুল থেকে ফল হয় জাত। একটা জিনিস থেকে যখন আরেকটা জিনিস হয়, দেখুন আমরা আম, জানি যে গাছে যখন ফুল আসে তখন সেটা বিভিন্ন প্রক্রিয়ায়, বিশেষ করে পরাগায়নের মাধ্যমে সেটা হচ্ছে ফল হয় একটা নির্দিষ্ট প্রক্রিয়ায়। এবং এই ফুলটা না হলে ফলটা হয় না। তো এই যে ফল হওয়ার যে প্রক্রিয়া, সেটার পূর্ব শর্ত কি? অবশ্যই ফুল। এবং ফুল থেকেই ফলটা হয়। তাহলে এখানে ফুল থেকে যেহেতু ফলটা হচ্ছে, তাহলে ফলটা হচ্ছে ফুল থেকে জাত হচ্ছে বা জন্ম জন্ম নিচ্ছে। এটা হচ্ছে জাত এর উদাহরণ। ফুল ফুল শব্দটার সংস্কৃত হচ্ছে পুষ্প। পুষ্পা। পুষ্পা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। একই রকম ভাবে ফল শব্দ, এটা তো আমাদের সরাসরি বইয়ে আছে, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। ফুল থেকে হচ্ছে অর্থাৎ শব্দটা থেকে আহ ফল হচ্ছে। তাহলে পুষ্প শব্দটাতে আমরা কি লাগাবো? পঞ্চমী। পঞ্চমী লাগালে কি হবে? ফল শব্দের পঞ্চমীর রূপটা কেমন আছে একটু দেখে বলুন। পুষ্পাত। ফলাত। ফলাত হবে ফলাত। হ্যাঁ, ফল শব্দটার পঞ্চমীর রূপ আছে ফলাত। আর এখানে যেহেতু পুষ্প থেকে, তাই হবে পুষ্পাত। ফলে দ্বিতীয় তো হবে মনে হয়, ফলম হবে মনে হয়। হ্যাঁ, ফুল ফুল থেকে এটা পঞ্চমী হবে আর ফল তো দ্বিতীয় হবে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। কি হয়? ফল হয়। ফলম ফলম। হ্যাঁ, তাহলে এটা পুরোটা কি দাঁড়াচ্ছে? আমরা বলেছি পুষ্পাত, তারপর হচ্ছে ফলম। আর হয়, হয়টা কোন ধাতু থেকে আসে? কারো কি জানা আছে? ভব। ভূ ধাতু। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, ভূ ধাতু। কোনো কিছু হওয়ার ভবতি। যখন আমরা বুঝাবো তখন সেটা ভূ ধাতু থেকে আসবে। আর ভূ ধাতু যখন প্রয়োগ হয় সেটা ভব। ভব হয়ে তারপর যে বিভক্তি আমরা লাগাবো, অর্থাৎ লট হলে, লটের প্রথম পুরুষ একবচন হলে তি, অথবা প্রথম পুরুষ বহুবচন হলে অন্তি, এরকম করে লাগবে। অর্থাৎ ভবতি, ভবন্তি, ভবতঃ, ভব এরকম করে লাগে। তো এখানে কি হবে? এই ফুল শব্দটা এটা হচ্ছে প্রথম পুরুষ এবং আমরা দেখছি যে এক বচনে আছে। তাই হচ্ছে এখানে আমরা কি লাগাবো? প্রথম পুরুষ এক বচনের তি লাগাবো। ভবতি। ভবতি। এই যে পুষ্পাৎ ফলম ভবতি। কলম ভবতু। দিদি ফলং দেব না, যেহেতু ব্যঞ্জন বর্ণ আছে। অনেকসার হবে হয়তো। হ্যাঁ, ঠিক বলেছেন, এখানে ফলম শব্দটাতে এটা ময় হসন্ত হবে না, এটা কি হবে? এটা হবে অনুস্বার। দিদি, আমরা লেখার সময় তো মনে হয় সব সময় অনুস্বার ব্যবহার করব, উচ্চারণের সময় যদি পরে স্বরবর্ণ থাকে তখন ময় ফলম বলবো। মানে লেখার সময় তো আমরা সব সময় অনুস্বারই ব্যবহার করব নাকি? না, না, লেখার সময় হচ্ছে যদি পরবর্তী শব্দের প্রথম বর্ণটা যদি স্বরবর্ণ থাকে তাহলে হচ্ছে ময় হসন্ত লিখবো। আর যদি পরবর্তী শব্দের প্রথম বর্ণটা ব্যঞ্জন বর্ণ হয় তাহলে হচ্ছে আমরা আহ অনুস্বারটা ব্যবহার করব। এখানে যদি আমি আ- ভবতি না লিখে আস ধাতু থেকে অস্তি লিখতাম, তখন কি হতো? যেহেতু এটা হচ্ছে একটা স্বরবর্ণ, তাই অস্তি লিখলে আমি যদি বলতাম যে পুষ্পাত ফলম অস্তি, যদি হতো আর কি,
তাহলে হচ্ছে কি এখানে ফলমটা ময় হসন্তই থেকে যেত। কিন্তু ভবতি, এই যে এটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, তাই এখানে ভবতি শব্দের যে আগের অনুস্বার অর্থাৎ ফলমের যে অনুস্বারটা, সেটা ময় হসন্ত না না হয়ে অনুস্বারই রয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা পরের বাক্যটাতে যাই। আচ্ছা, ঋষিকেশ মহোদয়, আপনি হচ্ছে এখানে স্ক্রিনে কিছু আঁকবেন না দয়া করে। হুম, এখানে কি আছে? আরম্ভ। আরম্ভের উদাহরণ কি আছে? যে অগ্রহায়ণ থেকে ঠান্ডা পড়া শুরু হয়। এখন আপনারা বলুন যে অগ্রহায়ণ মাস, এটার সংস্কৃত কি হবে? মার্গশীর্ষ। মার্গশীর্ষ মাস। মার মার্গশীর্ষ। মার্গশীর্ষ মাস। মার্গশীর্ষ মাস। হ্যাঁ, এটা হয়। আপনারা বলার পর আমি একটু চেক করে দেখলাম, এটা হচ্ছে একদম আমার মনে হয় যে একদম আগের যে টেক্সট গুলো সেটাতে হচ্ছে এই মার্গশীর্ষটা ব্যবহার করা হতো। এই জন্য হচ্ছে এটা আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত। আহ, মার্গশীর্ষ। দিদি, এটা গীতাতে লেখা লেখা আছে তো, মশা জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলার পর এখন মনে পড়লো। আচ্ছা, তো হ্যাঁ দিদি, মশা। ধন্যবাদ আপনাকে যে মার্গশীর্ষ। মার্গশীর্ষ আপনারা বলেছেন। হ্যাঁ, এটা অবশ্যই হয়। তবে হচ্ছে আমি আরেকটা বলে রাখি যে আমাদের যে কালগুলো আছে বা ঋতুগুলো, এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, তারপর শীত, বসন্ত, আহ এগুলোর সরাসরি সংস্কৃত কয়েকটা কিন্তু আছে, যেমন গ্রীষ্ম, এটা কিন্তু সরাসরি সংস্কৃত হয়। তারপর বসন্ত, এটাও কিন্তু সরাসরি সংস্কৃত হয়। তো সেরকম আমাদের যে মাসের নামগুলো, সেগুলো হচ্ছে আপনারা তো হয়তো জানেন যে মাসের নামগুলো হচ্ছে এক একটা নক্ষত্রের নাম থেকে এসেছে। তো নক্ষত্রের নামগুলো কি, ওটাগুলো তো সংস্কৃততেও দেওয়া হয়েছিল। যেমন বৈশাখ কোনটা থেকে এসেছে? বিশাখা নক্ষত্র থেকে। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ মাসের নাম হয়েছে। এরপর হচ্ছে যে জ্যৈষ্ঠ, সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ মাসের নামগুলো হয়েছে। তো এভাবে এক একটা নক্ষত্র থেকে আহ এক একটা মাসের নাম নেওয়া হয়েছে। আমাদের নক্ষত্র আছে টোটাল 27টা, কিন্তু মাসের নাম হচ্ছে আহ শুধু 12টা। আপনারা চাইলে এটা পরে গুগল করে নিতে পারেন, মানে যাদের জানার ইচ্ছা আছে যে কিভাবে এটা এলো, কোন নক্ষত্র থেকে এবং কেন এলো, শুধু ওটাকেই কেন ইন্ডিকেট করে বলা হলো, এগুলো পরে দেখতে পারেন। তো ক্লাসের মধ্যে হচ্ছে আমরা যেটা দেখবো, অগ্রহায়ণ যেহেতু এসেছে, এটা সরাসরি সংস্কৃত হয় অগ্রহায়ণ, এটা অগ্রহায়ণ, এই শব্দটা সরাসরি সংস্কৃত হয়। এবং সাধারণত যে ঋতুর নাম বা মাসের নাম হলে সেগুলো অকারান্ত হলে অকারান্ত, আর যদি কোনো উকারান্ত হয় তাহলে উকারান্ত হবে। কিন্তু এগুলো সাধারণত কি হয়? পুংলিঙ্গ হয়। তো অগ্রহায়ণ, অর্থাৎ যদি আমরা সংস্কৃত বলি তাহলে অগ্রহায়ণ, এটা সরাসরি সংস্কৃত করলে এটার হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ হয়। তো এটা হচ্ছে নর শব্দের মতো হবে। তাহলে নর শব্দ থেকে হয় নারাত, তাহলে অগ্রহায়ণ শব্দ থেকে কি হবে? অগ্রহায়ণাৎ। আর যদি আপনারা আহ মার্গ শীর্ষ দিয়ে করতে চান, সেটাও হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ। সেটাও তাহলে কি হবে? মার্গ শীর্ষাৎ, শীর সাত, এমনটা হবে। তারপর হচ্ছে ঠান্ডা। ঠান্ডা শব্দের সংস্কৃত কি হবে বলুন? শীত।
আচ্ছা, এখানে হচ্ছে আমরা ঠান্ডা শব্দটাকে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা না গেলে বলবেন, আমার এখানে নেটওয়ার্ক খুবই দুর্বল আজকে, কেন জানি না, বারবারই হচ্ছে আহ, সমস্যা করছে। তো যেটা বলছিলাম, এই যে অগ্রহায়ণ থেকে ঠান্ডা পড়া শুরু হয়, বা আমরা বাংলায় একটা শব্দ বলি না যে হিম পড়ছে বা হিম পড়া শুরু হচ্ছে, তো এই শব্দটা হচ্ছে মূলত সংস্কৃত শব্দ হিম পড়া। তো এই পড়ার তো আমরা জানি আহ কিভাবে হয়, আর শুরু হওয়া, শুরুটা আমরা তাহলে আরম্ভ দিয়ে করব। আরম্ভ শব্দটা সংস্কৃত আরম্ভ। আর এখানে কি হয়, শুরু হয়, তো আরম্ভ শব্দটাতে কি হবে, দ্বিতীয়া হবে। তো পুরোটা বাক্য যদি আমরা নিই, তাহলে কি হচ্ছে যে অগ্রহায়ণাৎ হিমহ পতনম আরম্ভম ভবতি। এখন এখানে প্রশ্ন হতে পারে যে কি পড়া শুরু হয়, দিয়ে আমরা উত্তর পাচ্ছি যে ঠান্ডা পড়া শুরু হয়। তো এখানে কেন আমরা হিমহ এইটা আম, দিয়েছি, এটা কেন দ্বিতীয়া হলো না? হিমহ আমরা যদি বলি, হিম শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ, তাই ওখান থেকে নরহ শব্দটার মতো প্রথম আর একবচনে হিমহ হয়েছে। তো এখন প্রশ্ন আসতেই পারে যে কি পড়া শুরু হয়, সেটা তো আমরা দ্বিতীয়া পাচ্ছি, তাহলে এটাতে কেন আমরা প্রথম আর প্রয়োগটা করলাম? তো দেখুন, যখন কোনো বাক্যের কর্তা বা বাক্যের সাবজেক্ট, যখন কোনো বস্তু হয়, তখন আমরা কে বা কারা দিয়ে উত্তরটা কিন্তু পাই না। তখন যে উত্তরটা পাই সেটা কি দিয়ে প্রশ্ন করেই পাই। তো এটা আপনাদের বুঝতে হবে যে এটা কি বাক্যের কর্তায় প্রয়োগ হচ্ছে, মানে এটা কি বাক্যের সেন্টেন্সের সাবজেক্ট, নাকি এটা হচ্ছে বাক্যের অবজেক্ট অর্থাৎ কর্ম। এটা হচ্ছে আপনারা কি দেখে বুঝবেন, ওই প্রয়োগটা দেখে। দেখুন এখানে এই বাক্যে অগ্রহায়ণ থেকে ঠান্ডা পড়া শুরু হয়, বাক্যে কোনো না কোনো একটা তো কর্তা থাকতেই হবে, থাকতে হবে না? তো হ্যাঁ। এই বাক্যে যদি আমরা বাকিগুলোকে বাদ দিই, যেমন অগ্রহায়ণ থেকে, তো অগ্রহায়ণ শব্দে আমরা পঞ্চমে প্রয়োগ করছি। কি পড়া শুরু হয়, ঠান্ডা পড়া শুরু হয়। আচ্ছা, কি শুরু হয়, পড়া ঠান্ডা তো বাদ দিলাম, কি পড়া শুরু হয়। তারপর শুরু শব্দটাতে আমরা কি নিলাম, যেহেতু কি হয় শুরু হয়, বা এটা তো আমরা কি নিলাম, দ্বিতীয় নিলাম। অর্থাৎ এই যে পড়া শব্দটা যেটা নিলাম পতনম, এবং শুরু শব্দটা যেটা নিলাম আরম্ভম, দুটোতেই আমরা হচ্ছে দ্বিতীয় লাগালাম, অর্থাৎ দুটোই হচ্ছে বাক্যের কর্ম। এবং হয়, এটা তো বাক্যের ক্রিয়া। তো একটা তো অবশ্যই কি লাগবে, কর্তা লাগবে, অর্থাৎ বাক্যের সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্টটা এখানে কি হচ্ছে, ঠান্ডা। তো আপনারা হচ্ছে এরকম প্রশ্ন করে যদি কনফিউজড হয়ে যান যে কি পড়া শুরু হয়, এখানে কি দিয়ে প্রশ্ন করে বাক্যের আহ, উত্তরটা পাচ্ছি, তাহলে এটা তো কর্ম হওয়ার কথা। এবং সাধারণত কি হয়, এই যে যে বস্তুবাচক যে ইয়াগুলো থাকে, আম, বস্তুবাচক যে কর্তাগুলো থাকে, সেগুলো বেশিরভাগ সময়ই কি হয়, ক্লিবলিঙ্গ হয়। তো ক্লিবলিঙ্গের যে রূপটা, সেটা দ্বিবচনে যেটা, অর্থাৎ ফল শব্দের যেটা প্রথম আর এক বচনের রূপ ফলম, দ্বিতীয় আর এক বচনের রূপও ফলম। তো এটা সাধারণত ওরকম পার্থক্য ফেলে না, যে আপনি যদি দ্বিতীয় ধরেও করে ফেলেন যে ফলমের মতো, অর্থাৎ যদি এখানে পুষ্প থাকতো বা অন্য কিছু থাকতো যেটা অকারান্ত ক্লিবলিঙ্গ, ওভাবে করে করে দিলে কিন্তু এতটা চোখে পড়তো না, এটা কেউ বুঝতেও পারতো না যে এটা কি প্রথমার প্রয়োগ হয়েছে নাকি দ্বিতীয়ার প্রয়োগ হয়েছে। কিন্তু যখন সমস্যাটা হয়, যখন সেটা অকারান্ত ক্লিবলিঙ্গ হয় অথবা স্ত্রীলিঙ্গের প্রয়োগ হয়, স্ত্রীলিঙ্গবাচক কোনো শব্দ থাকে, তো এটা আমাদেরকে বুঝতে হবে যে যখন এই বাক্যগুলোর ক্ষেত্রে কর্তাটা হচ্ছে বস্তুবাচক হয়, তখন সেটা কে বা কারা দিয়ে উত্তরটা আমরা হচ্ছে আসলে পাই না, তখন কি দিয়ে প্রশ্ন করেই হচ্ছে উত্তরটা পাওয়া যায় কর্তা পাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমরা বাক্যের প্রয়োগটা দেখে বুঝবো। দিদি, তাহলে আগের বাক্যটাও তো সেরকমই, ফুল থেকে ফল হয় যেটা, কি হয় এটাও তো একটা বস্তুবাচকই, ব্যক্তি তো না, ফুল ফল। সেখানে তো আমরা হচ্ছে দ্বিতীয়া করেছি। এটা আমি আগের বাক্যে দ্বিতীয়া বলেছি, দ্বিতীয়া বলে থাকলে আমি খুবই দুঃখিত, এটা তাহলে হ্যাঁ দিদি, ফলকে দ্বিতীয় বলছেন। প্রথমা হবে। দেখুন এই বাক্যে, তাহলে এই বাক্যেও হচ্ছে কে, কর্তা হচ্ছে ফল। তো ফল শব্দের ওই যে আগে যেটা বললাম,
একটু আগে বলছিলাম যে ফল শব্দের যেহেতু দুটোরই রূপ একই, দেখে বোঝা যায় না। আমি দ্বিতীয় বললে আমি খুবই দুঃখিত, এটা দ্বিতীয় নয়, এটা অবশ্যই বাক্যের কর্তা, এবং বাক্যে কর্তায় কি হয়, প্রথম এক বচন। তাই ফল শব্দে হচ্ছে প্রথম আর এক বচনের রূপটা লেগেছে। আপনি একটু ঠিক করে নেবেন। এক- আহ আচ্ছা দিদি, একটা ছিল, কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। এইখানে শুরু হয়, এটা ভার্ব না, এই না ক্রিয়া না। আপনি আরম্ভম, এইখানে আহ, প্রথম আবার দ্বিতীয় এই করলেন। আহ এটা কি ভবতির ইয়েতে, মানে পরিবর্তে শুরু হয়, এটার কোনো আপনার ধাতু নাই? ওই ধাতুটাকে সরাসরি অ্যাপ্লাই করা যেত না? হ্যাঁ, ওটা ঠিক বলেছেন। যদি আমরা সরাসরি আহ আরম্ভ হওয়াটাকে ধাতু ধরতাম, তাহলে হচ্ছে করা যেত সেটা। ও, এটা একটু জটিল ইয়ে হচ্ছে মনে হচ্ছে। শুরুর জন্য একটা শব্দ করলেন, প্রয়োগ করলেন, আবার হয়ের জন্য আরেকটা শব্দ করলেন, প্রয়োগ করলেন। আচ্ছা, তো তাহলে হচ্ছে আপনারা যদি, আমি এটা এভাবেই করেছি যাতে হচ্ছে আপনাদের সহজ হয়। যদি এটা জটিল মনে হয়, তাহলে আরম্ভের জন্য যে ধাতুগুলো আছে সেগুলো দিয়ে আপনারা করতে পারেন। আমি কয়েকটা বলে দিচ্ছি। দিদি আমি তো এটা আরো একটু মানে পড়া শুরু হয় এখানে যে পদ ধাতু থেকে যে পতনম আরম্ভম হলো, এগুলো কিভাবে হলো এটা আমি বুঝি নাই। আচ্ছা, আমি আগে ওটা বলে নিই। যদি সরাসরি করতে চান, শুরু হয় এটাকে পুরোটাকে একটাকে ক্রিয়াপদ ধরে যদি করতে চান, তাহলে আহ আরব বলে একটা ধাতু আছে, যেটার অর্থই হচ্ছে শুরু হওয়া। সেটা থেকে আরম্ভতি এরকম করে করতে পারেন আপনারা। আর যদি আরেকটা যেটা বলেছেন যে পতনম আরম্ভম, এগুলো কোথা থেকে এসেছে? তো আমরা বাংলায় একটা কথা বলি না, যে একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে কাজের নাম। যেমন শোয়া, এটা হচ্ছে একটা কাজ, কিন্তু শয়ন এটা হচ্ছে কাজটার নাম। তারপর হচ্ছে ভোজন, আহ সেটা হচ্ছে খাওয়া, এটা হচ্ছে একটা কাজ। আর কাজের নামটা কি, ভোজন করা। তো এই যে ভোজন, সেটা হচ্ছে কাজটার নাম। তো এরকম যে একটা হচ্ছে কাজ, কাজটা কিভাবে করছি, আরেকটা হচ্ছে কাজটার নাম। এগুলোকে আম, কি বলবো, এগুলো এগুলো আলাদা করা খুবই আহ, কি বলবো, চোখের দৃষ্টিতে বা বুঝে এটা হয়তো আলাদা করা যায় না। কিন্তু দেখুন, পড়া, এই যে পড়ার, এটা কিন্তু একটা কাজ। যখন এটা পড়ছে, পড়া এটা কিন্তু একটা কাজের নাম। কিন্তু যখন এটা পড়ছে, পড়ে যাচ্ছে, যে আগের শব্দটাতে আমরা কি করছিলাম, যে পড়ে যাচ্ছে, এটা একটা কাজ, এটা কাজ হিসেবে ব্যবহৃত হয়েছিল। তাই আমরা পদ ধাতু ধাতু নিয়েছিলাম। কিন্তু এই যে থার্ড বাক্যটাতে এই যে পড়া, এটা কাজের নামটাকে সিগনিফাই করছে। তাই হচ্ছে এখানে আমরা আহ, আলাদা করে পতনম এইভাবে করে করেছি। পতন, পতনা, এটা হচ্ছে অকারান্ত, সম্ভবত ক্লিবলিঙ্গ। ওটা থেকে হচ্ছে আমরা আলাদা করে করেছি পতনমটা। তো আপনারা এরকম অনেক সময় পাবেন যে কাজের নাম দিয়ে অনেকগুলো করতে হয়, তখন কি হয়, যে এগুলোকে কৃত প্রত্যয় বলে, যেগুলো হচ্ছে কাজের নাম বোঝায়। এই যে আমি বললাম যে শয়নম, তা শয়ন, বা এই যে পড়া থেকে পতন, এটা আসলো, এগুলো হচ্ছে কি, অ্যাকচুয়াল কাজটা না। এটা হচ্ছে বাক্যের ক্রিয়া না, কিন্তু কাজটার নামটা বুঝাচ্ছে। কৃত প্রত্যয় দিয়ে আপনারা বইয়ে আরো বিশদ আলোচনা পাবেন। তো আপনাদের যদি এই সংক্রান্ত কোনো ধারণা ক্লিয়ার করার থাকে, তাহলে ওটাও দেখে নিতে পারেন। কৃত প্রত্যয়ের আহ, এটা কৌমুদিতেও আছে। তারপর হচ্ছে আপনাদের কারো কাছে যদি হেল্প টু দ্য স্টাডি অফ সংস্কৃত বইটা থাকে, ওখান থেকেও কৃত প্রত্যয়ের ধারণাটা পেতে হ্যাঁ। পারে। আর সবার কাছে তো কৌমুদি থাকার কথা, এটা তো সবাইকে দেয়া হয়েছে। তো কৌমুদিতে পাবেন কৃত প্রত্যয়। তো কৃত প্রত্যয়টা কি, এটা আর কিছুই না, এটা হচ্ছে যে একটা হচ্ছে কাজ করা,
আর যখন কাজটা করা বুঝাচ্ছে না, কাজ শুধু কাজের নামটা বুঝাচ্ছে, তখন সেটাকে কৃত প্রত্যয় এরকম করে বলে, কৃত প্রত্যয়ের নাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এরপর যে বাক্যটা আছে সেটা হচ্ছে এই যে মরার চেয়ে লড়া ভালো, এটা হচ্ছে তুলনার বাক্য হিসেবে হচ্ছে এখানে দেওয়া হয়েছে যে আমরা মাঝে মাঝে বলি না যে বীরেরা যেটা বলে যে আমরা হার মানবো না, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। তো এটা হচ্ছে অনেকটা ওইরকম, যে আমরা কি বলছি যে বেঘরে প্রাণটা দেব না, আমরা হচ্ছে বেঁচে যখন আছি তখন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা হচ্ছে আমাদের এই জীবন যুদ্ধটা চালিয়ে যাব। আমাদের প্রতিকূলতা অনেক থাকবে, কিন্তু তারপরে হচ্ছে আমরা কখনো হারটা মানবো না। আমাদের বাঁচতে হবে, এবং আমরা যখন বাঁচতে যখন হবেই তখন সেটা ভালো, কিভাবে আরো আরো ভালোভাবে বাঁচা যায় সেটাই হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব। তো এখানে যেটা আছে মরার চেয়ে লড়া ভালো। এই যে আরেকটা এলো এই কৃত প্রত্যয়ের উদাহরণ, মৃত্যু। এই মৃত্যু বরণ করা, এটা হচ্ছে মারা যাওয়া, এটা হচ্ছে একটা কাজ, কিন্তু যখন আমরা মৃত্যুটা বলবো তখন বা আম, কাজটাকে সিগনিফাই না করে, মানে কাজ করাটাকে সিগনিফাই না করে কাজের নামটাকে বলবো মৃত্যু, তখন সেটা অবশ্যই কি হবে, সেটা সাধারণ শব্দ হবে, এবং বাক্যের প্রয়োগ অনুযায়ী সেটা আর বিভিন্ন রূপও হতে পারে। যেমন মৃত্যু শব্দটা যদি আমরা ধরি, সেটা হচ্ছে উকারান্ত শব্দ, এবং এটার আমরা হচ্ছে সব যে আমাদের শব্দরূপগুলো আছে সেটা সেখান থেকে উকারান্ত যে শব্দগুলো আছে সেগুলোর মতো করে হচ্ছে আমরা প্রয়োগটা করতে পারবো। কোন লিঙ্গ দিদি এটা, মৃত্যুটা? মৃত্যুটা হচ্ছে অকারান্ত উকারান্ত পুংলিঙ্গ শব্দ, আহ সাধু শব্দের মতো। আপনাদের বইয়ে সাধু শব্দের উদাহরণ আছে। তো এই মৃত্যু শব্দটা যখন আমরা নিব, কিন্তু দেখুন মারা যাওয়াটা কিন্তু একটা কাজ, কিন্তু মৃত্যু যখন আমরা বোঝাই তখন সেটা কিন্তু কোনো কাজকে নির্দেশ করে না, কাজের নামটাকে বলা যায়, ওভাবে করে নির্দেশ করে মৃত্যু। এটা একটা সাধারণ শব্দ। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা অকারান্ত আহ, অকারান্ত বলছি উকারান্ত পুংলিঙ্গ শব্দটা প্রয়োগ করব। তারপর কি বলবো, মৃত্যুর চেয়ে, এখানে যার সাথে তুলনা করা হয়, দেখুন যার সাথে তুলনা করা হয়, এখানে আমরা মৃত্যুর সাথে তুলনা করছি, তাহলে মৃত্যু শব্দটাতে কি হবে, সাধু শব্দের মতো পঞ্চমীর এক বচন হবে। সাধু শব্দের পঞ্চমীর এক বচন কি হয়? সাধো। আরেকবার বলবেন। সাধো। হ্যাঁ, তাহলে মৃত্যু থেকে কি আসবে বলুন? মৃত্যুহ। হ্যাঁ, মৃত্যুহ, এমনটা আসবে। তাহলে মৃত্যুহ, মরার চেয়ে লড়া ভালো, লড়া তাহলে কি হবে, লড়াই করা। এটা হচ্ছে আমরা উম এখানে যেটা আছে, এই দেখুন যুদ্ধ শব্দটা আছে। আহ আমরা একটা বাক্য আপনারা হয়তো শুনে থাকবেন যে যুদ্ধং দেহি ভাব নিয়ে থাকা। তো যুদ্ধং দেহি, এটা এটা একটা সংস্কৃত টার্ম। এটার অর্থ কি, দেহি হচ্ছে দা ধাতু থেকে আসে, আর এটার দেহি এটা হচ্ছে লোট লকারের মধ্যম পুরুষের এক বচন হি যুক্ত হয়ে দেহি হয়। অর্থাৎ এটার অর্থ কি, দাও। দা ধাতুর অর্থ আমরা জানি না, কিছু দেওয়া বা দান করা। তো সেরকম যখন লোট লাগে তখন হচ্ছে আদেশ বা অনুজ্ঞা বোঝায়, এটা আপনাদেরকে পড়ানো হবে, এটা ভয় পাওয়ার কিছু নেই, আমি হালকা করে বলছি যে আদেশ বা অনুজ্ঞা বুঝালে তখন হচ্ছে লোট লকারটা হয়। তো যখন দেহি হয় এটার অর্থ হচ্ছে দাও। যুদ্ধং দেহি মানে কি, আমাকে যুদ্ধ দাও। এটা কে বলেছিল? এটা হচ্ছে মা দুর্গা বলেছিল যখন হচ্ছে মহিষাসুরের সাথে তার ফাইনাল যে যুদ্ধটা হয়েছিল এর আগে। মহিষাসুর তো প্রথমে হচ্ছে বলেছিল যে তুমি তো নারী, তুমি পারবে না, তখন মা দুর্গা রেগে গিয়ে বলেছিল যে ওরে মূর্খ, মানে এরকম করে বলেছিল যে কথা না বলে আমরা যুদ্ধ করি, তখন বলেছিল যে যুদ্ধং দেহি। তো যুদ্ধং দেহি ভাব মানে কি, যুদ্ধ দাও, যুদ্ধ দাও, বা যুদ্ধ করব, এরকম একটা ভাব। তো ওখান থেকে যে লড়াই করা বা যুদ্ধ করা, এই সেই শব্দটা এখানে আমরা নিয়েছি যুদ্ধ। আমরা জানি যে সংস্কৃততে জ বলে কোনো শব্দ নেই, অন্তস্থ জ বলে কোনো শব্দ নেই।
যেটা আছে সেটা হচ্ছে ইয়। আচ্ছা, এখানে বলছিলাম যে মরার চেয়ে যুদ্ধ করা ভালো। তো যুদ্ধ এই শব্দটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। তাই হচ্ছে এখানে যুদ্ধম হয়েছে, প্রথম আর একবচনে যুদ্ধম, ফলম শব্দটার মতো। আর যুদ্ধম শব্দটার বিশেষণ হচ্ছে উত্তমম। উত্তম শব্দটা আমরা জানি, আমরা নেক্সটে পড়বো যে বিশেষ্য বিশেষণ। এটার কি হয় যে বিশেষণগুলো সবসময় বিশেষ্য এর মতো হয়। বিশেষ্যের যে আমরা যে লিঙ্গটা করেছি বা যেই বিভক্তিটা লাগিয়েছি, বিশেষণের ক্ষেত্রেও সেই সেম লিঙ্গটা এবং সেই সেম বচন এবং বিভক্তিটা লাগবে। তো এখানে ইয়ুথম শব্দটা হচ্ছে আমরা ক্লিবলিঙ্গ, অকারান্ত ক্লিবলিঙ্গ দিয়ে করেছি এবং প্রথম আর একবচন লাগিয়েছি, তাই উত্তমা এই শব্দ অকারান্ত ক্লিবলিঙ্গের মতো প্রথম একবচন হবে এবং উত্তমম এমনটা হয়েছে। তাহলে পুরো বাক্যটা কি হলো? মরার চেয়ে লড়া ভালো, মৃত্যুহ যুদ্ধম উত্তমম। তো এরপর হচ্ছে আমাদের কিছু বাক্য আছে এখানে। এই বাক্যগুলোতে হচ্ছে আমরা পঞ্চমী প্রয়োগ করেছি। তো প্রথম বাক্যটা আছে যে সে নগর থেকে আসছে। এখানে আম, আমরা যদি বাক্যটার ক্রিয়াপদ চিন্তা করি, তাহলে এখানে ক্রিয়াপদ আমরা দেখছি যে আসছে শব্দটা। তো আসছে শব্দটা কিভাবে হয়? এটা হচ্ছে আপূর্বক গম ধাতু দিয়ে। আপূর্বক গম ধাতু, আমরা জানি যে গম ধাতুর অর্থ হচ্ছে আম, যাওয়া। কিন্তু যখন সেটা আপূর্বক গম ধাতু হয় তখন সেটা হয় আগাচ্ছেতি বা আসা। তো আপূর্বক গম ধাতুর সাথে আমরা হচ্ছে এখানে লট লকার লাগাবো, যেহেতু আসছে শব্দটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা বর্তমান কাল হবে। এরপর কে আসছে দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি যে সে আসছে। তো আমরা জানি যখন কে বা কারা দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাই তখন সেটাকে আমরা কর্তা বলি। তো এখানে বাক্যের কর্তা হলো সে। তো সেই শব্দটা আমরা এখানে তৎশব্দের শব্দরূপ থেকে নিব সহ, অথবা এখানে সহ যদি আমরা পুংলিঙ্গ ধরি তাহলে সহ, আর যদি স্ত্রীলিঙ্গ ধরি তাহলে হচ্ছে এখানে সা হবে। তৎশব্দের শব্দরূপ ব্যাকরণ কণিকাতে দেখবেন 33 পৃষ্ঠায় আছে। আম পুংলিঙ্গতে আছে সহ আর স্ত্রীলিঙ্গতে আছে সা। এখানে সে শব্দটা দেখুন, সে যেটা বাংলা লেখা আছে সে নগর থেকে আসছে, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা বাংলায় এটা পুংলিঙ্গ বলছে নাকি স্ত্রীলিঙ্গ বলছে, তাই দুটো দিয়েই করা যাবে। আমরা এখানে সাহাটা নিলাম পুংলিঙ্গ ধরে। তাহলে হচ্ছে সাহা। তারপর হচ্ছে কোথা থেকে আসছে? নগর থেকে আসছে। তো নগর এখানে হচ্ছে শহর থেকে বা টাউন থেকে, আমরা যেটা বলি নগর থেকে আসছে। এখন আমরা জানি হতে থেকে চেয়ে হলে কি হয়? পঞ্চমী হয়। তো নগর শব্দটা সংস্কৃত যদি আমরা নগরা নিই, এটাও হচ্ছে অকারান্ত আম, শব্দ, যেটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আর এখানে নগর শব্দটাতে হচ্ছে আমরা নর শব্দের মতো আহ উম, নর থেকে হয় আহ নারাত। তো তাই নগর থেকে হবে নগরাত, অর্থাৎ নগর থেকে। তারপর হচ্ছে আসছে। আসছে শব্দটাতে আমরা তো আপূর্ব গম ধাতু নিয়েছিলাম, আর এখানে বাক্যের কর্তা হচ্ছে সহ। তো সহ শব্দটা হলো প্রথম পুরুষ এক বচনের আহ, শব্দ। তাই এখানে প্রথম পুরুষ এক বচনের রূপটার মতো তি লেগে আগাচ্ছতি, আপূর্ব গম ধাতুর সাথে তি লেগে আগাচ্ছতি এমনটা হয়েছে। তাহলে কি হলো? সহ নগরাত আগাচ্ছতি। আচ্ছা, এখানে নগর শব্দটা এখানে অকারান্ত পুংলিঙ্গ না, এটা অকারান্ত ক্লিবলিঙ্গ হবে। ফল শব্দের মতো ফল থেকে হয় ফলাত, তাই নগর থেকে হয়েছে নগরাত। এরপর আছে রুনা দোকান থেকে সবজি ও ফল কিনেছিল। তো এখানে প্রথমে আমরা হচ্ছে তাহলে ক্রিয়াপদটা নির্ণয় করব। বাংলার এখানে আমরা ক্রিয়াপদটা দেখছি যে কিনেছিল। তো এটাকে যদি আমরা আম, সংস্কৃত করতে চাই তাহলে যে ধাতুর রূপটা আসবে সেটা হচ্ছে ক্রি। ক্রি ধাতু। ক্রি ধাতুর অর্থ হচ্ছে কেনা, এবং এটা যখন প্রয়োগ হয় তখন সেটা হয়ে যায় ক্রিন। ক্রিন দিয়ে তারপর হচ্ছে আম, যে বিভক্তিটা আছে সেটা হচ্ছে প্রয়োগ হয়। তো এখানে কিনেছিল এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা অতীতকাল হবে। তো অতীতকালের
সাধারণত লং লকার লাগে। লং লকার দিয়ে তাহলে হচ্ছে আমরা এটা করব। আর এখানে দেখুন, বাক্যের কর্তা অর্থাৎ কে কিনেছিল দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি যে রুনা কিনেছিল। তাই রুনা হচ্ছে এখানে বাক্যের কর্তা। রুনা শব্দটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গের শব্দ, লতা শব্দের মতো। আর কর্তায় প্রথম একবচন হয়, তো লতা শব্দ থেকে হয় লতা, তাই রুনা থেকে রুনা রয়ে যাবে। রুনা শব্দটা আমরা বসালাম। এরপর হচ্ছে আহ দোকান থেকে। দোকান শব্দটার সংস্কৃত হচ্ছে আপর্ণা। আপর্ণা হচ্ছে, আপর্ণা শব্দটার আহ দোকান শব্দটা যদি আমরা সংস্কৃত করি তাহলে আপর্ণাটা পাচ্ছি। আপর্ণা শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, যা হচ্ছে নর শব্দের মতো। তাই আপরনাথ, পঞ্চমীর একবচন করে আমরা আপরনাথ এটা পেলাম। এরপর দোকান থেকে এটা তো গেল। এরপর কি কি কিনেছিল, এটার উত্তরে আমরা পাচ্ছি সবজি ও ফল। তাহলে এখানে সবজি ও ফল হলো এই বাক্যে কর্ম। আমরা জানি বাক্যের কর্মে কি হয়, দ্বিতীয়া হয়। কর্মে দ্বিতীয়া, তাই হচ্ছে আমরা এখানে সবজি, সবজি শব্দটা সংস্কৃত হচ্ছে শাক। শাক আমাদের এমনিতে শুনে মনে হতে পারে যে আমরা বাংলায় শাক কোনটাকে বলি, ওই যেটাকে আমরা শাক আলাদা করে বলি যে লাল শাক, কলমি শাক, এগুলোকে হচ্ছে আমরা শাক বলি। কিন্তু সংস্কৃততে সবজির সবজি যদি আমরা সংস্কৃততে শব্দটা দেখি তাহলে এটার সংস্কৃত হচ্ছে শাক। আর এই শাকটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, শাক। তারপর এই অকারান্ত পুংলিঙ্গ শব্দ আর ফল শব্দ তো আমরা জানি। ফল শব্দটা আমাদের সরাসরি ব্যাকরণ কণিকা বা কৌমুদিতে আছে, সেটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। তো এখানে যেহেতু কি কি কিনেছে, শাক এবং সবজি কিনেছে, তাই দুটোতেই হচ্ছে আমাদের দ্বিতীয়ার একবচন লাগবে। দ্বিতীয়ার একবচন লেগে এখানে কি হবে, শাক থেকে হবে শাকম আর ফল থেকে হবে ফলম। তো শাকম ফলম, আরেকটা আছে কি আহ চ। তো এই চটা কি নির্দেশ করছে, এটা হচ্ছে এবং। আমরা গীতাতে প্রায় সময় দেখি যে চ এর ব্যবহার আছে। এই চটার অর্থ হচ্ছে এবং। আমরা বাংলায় যখন বলি যে সবজি এবং ফল, অথবা রাম এবং লক্ষ্মণ, রাম এবং সীতা, তো এরকম যখন বলি, এটা সংস্কৃত যখন রূপান্তর করব তখন সেটা কি হবে, রামঃ সীতা চ। এখানে লক্ষণীয় বিষয় কি, আমরা বাংলায় হচ্ছে এবং শব্দটা এই যেমন রাম এবং সীতা এমন করে বলছি, কিন্তু যখন সংস্কৃত করছি তখন কি বলছি, রামঃ সীতা চ, অর্থাৎ চ শব্দটা শেষে ব্যবহার করছি। এখানেও তাই, এজন্য আমরা কি করছি, শাকম ফলম চ, এভাবে এমনটা লিখেছি। চা, চা শব্দটা যদি আমি এখানে মাঝখানে লিখতাম, অর্থাৎ শাকম চা ফলম এরকম যদি লিখতাম, এটা যে ভুল হতো তা কিন্তু নয়, কিন্তু সাধারণত এটা এই চ শব্দটা পরে বসে। তাহলে পুরো বাক্যটা কি হলো, যে রুনা आपणात শাকম ফলম চা অকৃণৎ। অকৃণৎ কেন হলো, কারণ রুনা হচ্ছে এখানে বাক্যের কর্তা, আর কর্তা হলো কর্তায় আহ প্রথম পুরুষ একবচন। রুনা একবচন নির্দেশ করছে, আর এটা হচ্ছে প্রথম পুরুষ। তাই হচ্ছে এখানে আম, লং লকারের আহ, প্রথম পুরুষ একবচনের রূপ লেগে অকৃণৎ, কৃণৎ এমনটা হয়েছে। অকৃণৎ অর্থাৎ কিনেছিল। এরপর যে বাক্যটা আছে যে তারা নদী থেকে মাছ আহরণ করে। তো এখানে প্রথমে যে কাজটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে আম, তারা নদী থেকে মাছ আহরণ করে। এখানে তাহলে বাক্যের কাজটা কোনটা দিয়ে নির্দেশ করা হচ্ছে, সেটা হচ্ছে আহরণ করে। এখন আহরণ করার জন্য আমরা এখানে আপূর্বক হর ধাতু এনেছি। হর ধাতুর অর্থ হচ্ছে হরণ করা বা কিডন্যাপ করা, যেটাকে বলে যে রাবণ সীতাকে হরণ করেছিল, সে হরণ। আর আপূর্বক হরণ, পূর্ব যখন হর হর ধাতু আমরা প্রয়োগ করব তখন সেটা আহরণ করা বা কালেক্ট বা অ্যাকুমুলেট এটাকে বোঝায়। তো এখানে আমরা আপূর্বক হর ধাতু নিয়েছি। আর এখানে যে বাক্যের কর্তা আছে তারা,
তারা শব্দটা আসবে তৎশব্দের শব্দরূপ থেকে। আম, তৎশব্দের শব্দরূপের যেটা আছে, যে যদি পুংলিঙ্গ ধরি তাহলে হয় তে, আর যদি স্ত্রীলিঙ্গের বহুবচন ধরি তাহলে হয় তাহা। তো তে বা তাহা এখানে দুটোই হতে পারে। এরপর হচ্ছে নদী থেকে। তো নদী শব্দের শব্দরূপ থেকে আমরা দেখব নদীর পঞ্চমার আহ পঞ্চমীর এক বচনে আছে নদ্যাহা। তাই আমরা এখানে নদী থেকে এই শব্দটা সংস্কৃত করেছি নদ্যাহা। এরপর হচ্ছে মাছ আহরণ করে। তো মাছ শব্দটা সংস্কৃত হিসেবে এখানে নেওয়া হয়েছে মিনা বা মৎস্য। দুটাই হচ্ছে অকারান্ত আম, পুংলিঙ্গ শব্দ, মিনা বা মৎস্য। তো এটার অকারান্ত পুংলিঙ্গ কি আহরণ করে? মাছ আহরণ করে। তো আমরা এখানে পাচ্ছি যে এটা কর্ম, তাই কর্মে দ্বিতীয়া লাগিয়ে আমরা এখানে মিনম আর মৎস্যম এটা করেছি। তো এটা এখানে দুটোই হতে পারে। যেটা আপনাদের বেশি মনে থাকে সেটা লিখলেই চলবে। এরপর আছে পরের বাক্যটায় যে বালিকারা কুকুরে ভয় পায়। তো আমরা এখানে পঞ্চমীর ক্ষেত্রে আমরা পড়েছিলাম আহ, যে যা থেকে ভীত, অর্থাৎ যে জিনিসটাকে আমরা ভয় পাই, যে জিনিসটা থেকে আমাদের ভয় আসে, সেটাতেও হচ্ছে পঞ্চমী হয়। তো এখানে দেখুন বালিকারা কিসে ভয় পাচ্ছে? কুকুরে ভয় পাচ্ছে, তাহলে এখানে কুকুর শব্দটাতে হচ্ছে পঞ্চমী হবে। আর বালিকারা হচ্ছে কারা ভয় পায়? বালিকারা ভয় পায়। তো এখানে ভয় পাওয়ার কাজটা যেহেতু বালিকারা করছে, বালিকারা হচ্ছে বাক্যের কর্তা। এবং বালিকা শব্দটা কিভাবে হবে? আকারান্ত লতা শব্দের মতো, লতা থেকে হয় লতাহা বহুবচনে, আর বালিকা শব্দ থেকে হবে বালি, বালিকাহা। এরপর হচ্ছে কুকুর, কুকুর শব্দটা বললাম যে পঞ্চমী হবে। কুকুর শব্দের যদি সংস্কৃত নিই তাহলে হয় স্বর্ণ অথবা হয় কুক্কুরা। তো দুটো থেকেই হচ্ছে আমরা পঞ্চমী নিতে পারি, সেটা হচ্ছে কুক্কুরাত হবে অথবা কি হবে স্বর্ণাত, অর্থাৎ কুকুর থেকে। আর ভয় পায় এটা হচ্ছে ভীতাহা ভবন্তি করেছি আমরা। তো ভীতাহা কেন হলো? দেখুন ভীত, এই যে ভয় পাচ্ছে, এরা কারা পাচ্ছে? আহ বালিকারা পাচ্ছে। তো ভীত শব্দটা থেকে আমরা বালিকা শব্দের মতো, বালিকা শব্দে যেহেতু আকারান্ত স্ত্রীলিঙ্গ বহুবচনের রূপ দিয়েছি, বালিকাহা হয়েছে, তাই ভীত শব্দ থেকেও হয়েছে ভীতাহা। অর্থাৎ এখানে ভীত শব্দটা হচ্ছে বিশেষণ। কার বিশেষণ? বালিকা শব্দটার বিশেষণ। তাই এখানে বালিকাতে যে রূপটা হয়েছে, ভীত শব্দটাতেও একই রূপটাই হয়েছে, একই একই বিভক্তিটা লেগেছে এবং একই রকম ভাবে হয়েছে। আর ভবন্তি এটা তো কিভাবে হলো আমরা জানি, ভূ ধাতু থেকে এসেছে ভাবা। তারপর হচ্ছে লট লকারের প্রথম পুরুষ বহুবচনে অন্তি লেগে ভবন্তি। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মালিনী মালিনী। এরপর শেষটা আছে যে মালিনী আমাদের থেকে টাকা নিয়েছে। মালিনী হচ্ছে একজনের নাম, আর মালিনীটা দেখে বোঝা যাচ্ছে যে এটা দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের মতো। নদী শব্দের প্রথমে এক বচনে হয় নদী, তাই মালিনী শব্দের এক বচনে প্রথমে এক বচন নিয়েছি আমরা মালিনী। আর এখানে প্রথমা কেন? কারণ মালিনী হচ্ছে বাক্যের কর্তা। দেখুন এখানে গ্রহণ করা এটা হচ্ছে কাজ, গ্রহণ করেছে। তো কে গ্রহণ করেছে? মালিনী গ্রহণ করেছে। তাই এখানে মালিনী হচ্ছে বাক্যের কর্তা। আর মালিনী শব্দে কি হয়েছে? প্রথমার এক বচন। এরপর হচ্ছে আমাদের থেকে। আমাদের থেকে যেহেতু হয়েছে, তাই আমাদের শব্দটাতে কি হবে? পঞ্চমের প্রয়োগ হবে। আমাদের শব্দটা হচ্ছে আসমাত শব্দ, ব্যাকরণ কণিকায় 33 পৃষ্ঠায় আছে। আসমাত আহ, আহ, আসমাদ শব্দটা থেকে যে পঞ্চমীর বহুবচন, যেহেতু আমাদের থেকে, তাই হচ্ছে পঞ্চমীর বহুবচন নিয়ে আমরা আসমাত শব্দটা পাই। আমাদের থেকে, তারপর টাকা। টাকা শব্দটা সংস্কৃত আমরা করেছি অর্থ। এটার সংস্কৃত ধনম, ধন বা ধন এটাও হয়, কিন্তু আমরা অর্থ নিয়েছি এখানে। অর্থটা নিয়ে আমরা কি করেছি এখানে? তার কি নিয়েছে? টাকা নিয়েছে, তাই এখানে দ্বিতীয়ার লাগিয়েছি, দ্বিতীয়ার এক বছর অর্থম আহ করে। এরপর হচ্ছে গ্রহণ করেছে। গ্রহণ করেছে এটা গ্রহ ধাতু থেকে আসতে পারে, যেহেতু এটা আপনাদের এখনো আসেনি। তাই হচ্ছে আপনাদের যে ধাতুটা আমরা চিনি সেটা হচ্ছে কৃ ধাতু, যেটার অর্থ হচ্ছে করা। কিন্তু এখানে কৃ ধাতু যদি সরাসরি করা হিসেবে নির্দেশ করি যে মালিনী আমাদের থেকে টাকা করেছে, এটা হচ্ছে অর্থটা পুরোপুরি আসছে না। তাহলে আমাদের কি করতে হবে? গ্রহণ করেছে এটার অর্থটা বোঝানোর জন্য একটা
একটা প্রত্যয়, প্রত্যয় বলছি, একটা উপসর্গ লাগাবো। কি উপসর্গ? স্বী। স্বী পূর্বক যখন করতি করছি তখন এটার অর্থ দাঁড়াচ্ছে যে গ্রহণ করা বা স্বীকার করা। তো স্বী পূর্বক আমরা ক্রি ধাতু নিয়ে, তারপর হচ্ছে মালিনী যেহেতু প্রথম প্রথম পুরুষ এক বচন, তাই হচ্ছে আমরা এখানে তি লাগিয়েছি, লট লকারে তি লাগিয়ে স্বীকরোতি এটা করেছি, অর্থাৎ মালিনী আমাদের থেকে টাকা গ্রহণ করেছে। তো এই হলো আমাদের পঞ্চমীর বাক্যগুলো, এবং এই বাক্যগুলো হচ্ছে আমরা কিভাবে করেছি, কিভাবে অনুবাদ করেছি সেটা। এই ক্লাসটা আহ এরপরে আছে আপনাদের ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তির প্রয়োগ। আচ্ছা, তো আমাদের যেহেতু এটুকু হলো, অর্থাৎ পঞ্চমের প্রয়োগটা পর্যন্ত আমাদের শেষ হলো, আজকে আমরা ষষ্ঠীটা হালকা আলোচনা করব, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে দেখুন ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি সাধারণ হচ্ছে সম্বন্ধ পদে প্রয়োগ হয়। সম্বন্ধ পদ কোনগুলো? যেটা হচ্ছে দুটো শব্দের মধ্যে সম্বন্ধটা বোঝায় বা সম্পর্ক বোঝায়। যেমন আমি যদি বলি রামের ভাই আম, লক্ষণ, তাহলে এই যে রাম এবং ভাই, রাম এবং লক্ষণের মধ্যে সম্পর্কটা কি? ভাইয়ের সম্পর্ক। রামের ভাই, তো আমরা র বা এর যুক্ত করে রামের ভাই বললাম। রাম এবং ভাই শব্দটার মধ্যে যে সম্বন্ধটা হলো সেটাই হচ্ছে এখানে ষষ্ঠীর সম্বন্ধ। এগুলোকে হচ্ছে সম্বন্ধ পদ বলে। এই যে রামের, যেগুলোর সাথে এর বা র যুক্ত হয়, সাধারণ ভাষায় যদি বলি বিভক্তি র বা এর যুক্ত হলে, র বা এর যুক্ত হলে সেগুলোর ক্ষেত্রে ষষ্ঠীর প্রয়োগ হয়। আর আরেকটা হচ্ছে যদি বিশদে বলি সম্বন্ধ পদে ষষ্ঠী হয়। এটা এখানে দেখুন, কারক হচ্ছে 6 প্রকার আর বিভক্তি হচ্ছে 7 প্রকার। তো সেই হিসাবে দেখতে গেলে একটা বিভক্তিতে কারকটা বাদ পড়ে, তো সেই বিভক্তিটা কোনটা? ষষ্ঠী। ষষ্ঠী বিভক্তি কোনো কারকে হয় না। ষষ্ঠীর ক্ষেত্রে তাই কি বলে যে সম্বন্ধে ষষ্ঠী বা সম্বন্ধ পদে ষষ্ঠী হয়। আর সম্বন্ধ মানেই আমরা জানি যে সামথিং রিলেটেড টু অ্যানাদার থিং। তো কোন একটা অন্য একটা কিছুর সাথে রিলেটেড বলেই এটাকে আমরা সম্বন্ধিত বলি। আর এটা হচ্ছে অন্য একটা শব্দ, বাক্যের ক্ষেত্রে অন্য একটা শব্দের সাথে যে শব্দটা সম্বন্ধিত থাকবে এবং সরাসরি যুক্ত থাকবে, সেটাকে হচ্ছে সেটাতে হচ্ছে আমরা ষষ্ঠীর প্রয়োগটা করব। এখানে প্রথমের যে বাক্যটা আছে সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের আঙিনায় শিশুরা খেলে। এখানে দেখুন এই যে বিদ্যালয় শব্দটা, সেটা বিদ্যালয়টা কাদের? এটা আমাদের, এবং আমাদের শব্দটার সাথে বিদ্যালয় শব্দটার সরাসরি সম্বন্ধ আছে। তাই এটাতে আমরা আমাদের শব্দটাতে আমরা ষষ্ঠী প্রয়োগ করতে পারবো। এবং আবার বিদ্যালয় শব্দটার সাথে দেখুন আঙিনা, এই শব্দটারও কিন্তু সরাসরি সম্পর্ক আছে। কিসের আঙিনা? আহ বিদ্যালয়ের আঙিনা। তো এরকম সরাসরি সম্বন্ধ যেহেতু আছে বা র বা এর যেহেতু যুক্ত হয়েছে, তাহলে আমরা এখানে আমাদের শব্দটাতেও ষষ্ঠী প্রয়োগ করব, বিদ্যালয়ের শব্দটাতেও ষষ্ঠী প্রয়োগ করব। অর্থাৎ আমরা এখানে সম্বন্ধটা খুঁজবো, পরবর্তী শব্দের সাথে সরাসরি যে শব্দটার সম্পর্ক থাকবে এবং একটা আরেকটার উপর নির্ভরশীল হবে। দেখুন এখানে বিদ্যালয় শব্দটা আমাদের শব্দটার সাথে কিন্তু সরাসরি কানেক্টেড। কাদের বিদ্যালয়? আমাদের বিদ্যালয়। তারপর হচ্ছে আঙিনা, বিদ্যালয়ের আঙিনা। কিসের আঙিনা? বিদ্যালয়ের আঙিনা। বিদ্যালয় আছে বলে আঙিনাটা আছে, বিদ্যালয় না থাকলে আঙিনাটা থাকতো না। তো সেরকম যেটা সরাসরি সম্পর্কিত থাকবে সেগুলোকে আমরা সম্বন্ধ পদ বলবো, এবং সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি ষষ্ঠীর বিভক্তিটার প্রয়োগ করব। তো এটার যদি আমরা সংস্কৃতটা করি, আমাদের শব্দটা কোথা থেকে আসবে? আসমাত শব্দ থেকে। এবং আমাদের এটা আমরা দেখছি যেটা ষষ্ঠীর বহুবচন হবে। আমাদের শব্দটার ষষ্ঠীর বহুবচন কি হয়? अस्माकम। আসমাকম। আসমাকম হবে। আর বিদ্যালয়, এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাই বিদ্যালয় শব্দটা থেকে কি আসবে? ষষ্ঠীর যদি এক বচন করি বিদ্যালয়স্য, নর শব্দ থেকে দেখবেন নরস্য হয়, তাই বিদ্যালয় থেকে কি হবে? বিদ্যালয়স্য। তাহলে কি গেল? আসমাকম গেল,
তারপর হলো বিদ্যা লয়স্য গেল। এরপর হচ্ছে আহ কারা খেলে, শিশুরা খেলে। তাহলে এখানে বাক্যের কর্তা কারা? শিশুরা। তো শিশু শব্দটা হচ্ছে উকারান্ত পুংলিঙ্গ শব্দ, সাধু শব্দের মতো। আহ আর এটার হচ্ছে প্রথমা বহুবচন হবে। আর সাধু থেকে হয় সাধবহ, শিশু থেকে কি হবে? শিশুভ্য শিশবহ। সাধু থেকে হয় শিশু সাধবহ, শিশু থেকে হয় শিশবহ। তো এখানে শিশবহ কোথায় খেলে? আঙিনায় খেলে। আঙিনা শব্দটা যদি আমরা সংস্কৃত করতে চাই তাহলে যেটা হয় সেটা হচ্ছে প্রাঙ্গণ। প্রাঙ্গণ এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আর কোথায় শব্দটার উত্তর দিয়ে আমরা যেটা পাই সেটাকে সাধারণত অধিকরণ বলে, স্থানাধিকরণ। তাই এটাতে হচ্ছে আমরা কি লাগাবো? সপ্তমীর এক বচন। এটা সপ্তমী যেহেতু আপনাদের এখনো পড়ানো হয়নি তাই এটা আমি বলে দিচ্ছি, এটা প্রাঙ্গণে হবে। আর নর শব্দ থেকে হয় নারে, আর প্রাঙ্গণ শব্দ থেকে হবে প্রাঙ্গণে। এবং এটার হচ্ছে নেক্সটে হচ্ছে আপনাদের ষষ্ঠীর পর সপ্তমী তো পড়ানো হবে, তখন দেখবেন যে কোথায় কোথায় সপ্তমীর প্রয়োগটা হচ্ছে। আচ্ছা, এখানে দেখুন যে अस्माकं विद्यालयस्य প্রাঙ্গণে শিশবः ক্রীডন্তি। ক্রীড় ধাতু থেকে, ক্রীড় ধাতুর অর্থ হচ্ছে খেলা করা, ক্রীড় ধাতু থেকে এসেছে। এবং যেহেতু শিশবহ প্রথম পুরুষ বহুবচন, তাই লট লকারের অন্তি লেখে ক্রীড়ন্তি এমনটা হয়েছে। তাহলে পুরো বাক্যটা কি হলো? अस्माकं विद्यालयस्य প্রাঙ্গণে শিশবः ক্রীড়ন্তি। অর্থাৎ আমাদের বিদ্যালয়ের আঙিনায় শিশুরা খেলে। এরপর আছে যে তোমার মা ও বাবা কেমন আছে। তোমার শব্দটা কোথা থেকে আসবে? ইউসমাত শব্দ থেকে। কণিকায় 33 পৃষ্ঠায় একসাথে আসমাত শব্দ আছে, ইউসমাত শব্দ আছে। তোমার মা বাবা, দেখুন মা এবং বাবা এটা কার মা বাবা? এটা হচ্ছে তোমার বা তুমি। এখানে আমি যাকে তুমি বলে নির্দেশ করছি তার মা বাবা। তো মা বাবাটা সরাসরি হচ্ছে তুমি শব্দটার সাথে রিলেটেড। এখানে যদি আমি এমনিতে নর্মালি মা বাবা বলতাম তাহলে কিন্তু বোঝা যেত না। যখন আমি বলেছি তোমার মা বাবা, যখন আমি স্পেসিফিক করে বলেছি তোমার মা বাবা, তখন হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে আমি যাকে তুমি বলে নির্দেশ করছি তার মা বাবার কথাই আমি জিজ্ঞেস করছি। তাহলে এখানে তোমার শব্দটা মা এবং বাবার সাথে সরাসরি সম্পর্কিত। তাই এখানে ইউসমত শব্দের ষষ্ঠীর একবচন হবে। ষষ্ঠীর একবচনে কি হয়? তব অথবা তে। হ্যাঁ, তো আমরা তবটা নিব যেহেতু তেটা হচ্ছে চতুর্থীর একবচন হয়। তব, তব তারপর হচ্ছে মা এবং বাবা, মাতা পিতা। এবং আমরা জানি যে ও থাকলে কি হয়? চ। তব মাতা পিতা চ। আর কেমন আছেন, এটা আপনাদেরকে কি স্পোকেনের কিছু করানো হয়েছিল যে কেমন আছেন কিভাবে জিজ্ঞেস করতে হয়? আচ্ছা, এটা হচ্ছে কেমন। এরকমটা হয়নি দিদি। কেমন এটার সংস্কৃত হচ্ছে কথম। ক, থ, তারপর হচ্ছে অনুস্বার বা ময় হসন্ত। এরপর হচ্ছে আছেন। আছেন শব্দটা কিভাবে থেকে আসবে? আস ধাতু থেকে। আস ধাতু অস্তি। থেকে, হ্যাঁ, তি লেগে আস। কিন্তু এখানে দেখুন অস্তি কখন হয়? প্রথম পুরুষের একবচন হলে। এখানে মা এবং বাবা দুজনের কথা বলা হয়েছে, তাহলে এখানে কি হবে? দ্বিবচন, প্রথম পুরুষের দ্বিবচনে। এই যে কি আছে, তব মাতা চ আচ্ছা আচ্ছা। পিতা, মাতা পিতা চ কথম স্তঃ। এখানে আরেকটা দেখুন যে আস ধাতুটার রূপটা একটু ভিন্ন রকম হয়। আম, এই যে দেখুন এখানে আস ধাতুর লট লকারের রূপগুলো আছে। এটা যেহেতু একটু ভিন্ন রকম হয়, অন্যগুলোর মতন হয় না। দেখুন এখানে প্রথম পুরুষ দ্বিবচনের আসটা, আস এর অটা কিন্তু উঠে গেছে, শটা আছে। এবং প্রথম পুরুষের দ্বিবচন আমরা জানি তাহ হয়, পাঠা তাহা, খাদা তাহা। তো ওখান থেকে অটা সরে গিয়ে শুধু তালব্য, সরি দন্তা শটা রয়েছে এবং তাহাটা রয়েছে, কি হয়েছে? স্তাহা। এটার রূপটা একটু ভিন্ন রকম বলে এখানে অ্যাড করা হয়েছে। এটা আশা করি পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখানো হবে।
অথবা আজ ধাতুর ধাতুরূপ, এটা হচ্ছে পরেও হচ্ছে আপনারা পাবেন। তো এখান থেকে আমরা প্রথম পুরুষ দ্বিবচনের রূপটা নিব। কেন নিলাম দ্বিবচন? কারণ দেখুন মা এবং বাবা দুজনের কথা বলা হয়েছে, তাই আমরা এখানে দুজনের জন্য প্রথম পুরুষ দ্বিবচনের স্তাহটা নিলাম। এবং শেষ একটা আছে যে তাদের দুজনের একটি পাখি আছে, যেটা সংস্কৃত করেছি তয়োহ, তাদের দুজনের। এটা হচ্ছে তদ শব্দের শব্দরূপ থেকে এসেছে ষষ্ঠীর দ্বিবচনে, দেখুন তয়োহ আছে, তয়োহ। তারপর আছে একাহ বিহাগাহ अस्ति। পাখি শব্দের সংস্কৃত আমরা বিহাগাহ করেছি। আর একটি একটি এই শব্দটা হচ্ছে পাখি শব্দের বিশেষণ। তাই পাখি শব্দে যেহেতু অকারান্ত পুংলিঙ্গ নর শব্দের মতো প্রথম আর একবচন নরহ, তাই বিহাগাহ এমনটা হয়েছে। তাই একাহ, একা শব্দটা তো একাহ এমনটা হয়েছে। তারপর অস্থি, এটা তো আজ ধাতু থেকে এসেছে, আজ ধাতুর অর্থ হচ্ছে থাকা বা আছে এরকম। তাহলে পুরোটা কি হলো? তয়োহ একহ বিহাগহ अस्ति। আজকে অনেকটা সময় হয়ে গেছে। এই যে ষষ্ঠীর যে আলোচনাটা, সেটা তাহলে নেক্সট ক্লাসে অর্থাৎ শনিবারের ক্লাসে হচ্ছে আপনাদেরকে পুরোপুরি করানো হবে। এবং বাকি আরো কিছু বাক্য প্রয়োগ যেটা আছে সেটা দেখানো হবে। তো আজকে ক্লাস এইটুকুই থাকুক। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে সেটা করবেন। আপাতত ক্লাসটা শেষ করি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। সকলকে নমস্কার, শুভরাত্রি।